ইয়াবা নামটা হয়তো একটা ছোট্ট ট্যাবলেটের, কিন্তু এর পেছনের গল্পটা বিশাল আর বিধ্বংসী। চলুন আজ আমরা এই ড্রাগটার একেবারে গোড়া থেকে শুরু করে সবকিছু জানব। মানে কিভাবে এটা তৈরি হলো, কিভাবে এটা একটা পুরো প্রজন্মকে শেষ করে দিচ্ছে, আর সবচেয়ে বড় কথা, এখান থেকে বের হওয়ার কোনো পথ আদৌ আছে কিনা। আচ্ছা, ইয়াবার সবচেয়ে বড় চালাকিটা কোথায় জানেন? এর চেহারায়। দেখতে একদম নিরীহ, তাই না? মনে হবে যেন ক্যান্ডি, সুন্দর রঙিন, স্ট্রবেরি বা ভ্যানিলার মতো মিষ্টি একটা গন্ধ আছে। কিন্তু এই নিরীহ চেহারার আড়ালেই লুকিয়ে আছে আসল জিনিসটা, একটা সাক্ষাৎ মৃত্যুদূত। এটা এমন এক সিনথেটিক ড্রাগ যা একবার কাউকে ধরলে সহজে ছাড়ার কোনো পথ রাখে না। তো এই ইয়াবা শব্দটা আসলে আসলো কোথা থেকে? এটা একটা থাই শব্দ, আর এর মানেটা শুনলেই এর ভয়াবহতা কিছুটা আন্দাজ করা যায়। এর মানে হলো পাগলা ওষুধ। কি সাংঘাতিক নাম, তাই না? আর এই নামটা কিন্তু একদম পারফেক্ট, কারণ রাসায়নিকভাবে এটা হলো দুটো জিনিসের একটা মিক্সচার। একদিকে আছে ম্যাথামফেটামিন, যা ব্রেনকে মারাত্মকভাবে উত্তেজিত করে দেয়, আর সাথে আছে ক্যাফেইন। আচ্ছা, এবার আসা যাক এর ইতিহাসে। আর বিশ্বাস করুন, এই ড্রাগের ইতিহাসটা কিন্তু বেশ অবাক করার মতো। এটা কোনো অন্ধকার জগৎ বা অপরাধের গলি থেকে শুরু হয়নি। এর জন্ম হয়েছিল যুদ্ধের ময়দানে, সৈন্যদের জন্যে। তো এর জার্নিটা শুরু হয়েছিল সেই ১৯১৯ সালে জাপানে, কিন্তু এর আসল চেহারাটা বেরিয়ে আসে ৪০-এর দশকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন এটা রীতিমতো একটা ভয়ঙ্কর অস্ত্র হয়ে ওঠে। জার্মান সোলজাররা, জাপানি পাইলটরা সবাই এটা ব্যবহার করত, শুধু একটানা ক্লান্তিহীনভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। ভাবা যায়? এরপর যুদ্ধ শেষ হলো, আর ৯০-এর দশকে মিয়ানমার, থাইল্যান্ডের সেই কুখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গেলে ড্রাগ ব্যবসায়ীরা আফিমের বদলে এই মেথ বানানো শুরু করল। আর ঠিক সেখান থেকেই ২০০০-এর দশকে এটা বাংলাদেশে ঢুকে একটা মহামারীর মতো ছড়িয়ে পড়ল। কিন্তু প্রশ্নটা হলো, এই জিনিসটা কিভাবে একটা আঞ্চলিক সমস্যা থেকে, মানে ওই গোল্ডেন ট্রায়াঙ্গেল থেকে পুরো বাংলাদেশের জন্য একটা জাতীয় সংকট হয়ে দাঁড়ালো? এর পেছনের কারণটা কিন্তু পুরোপুরি ব্যবসায়িক। মানে গোল্ডেন ট্রায়াঙ্গেলের ড্রাগ লর্ডরা কেন হঠাৎ আফিমের মতো একটা পুরনো জিনিস ছেড়ে ইয়াবার দিকে ঝুঁকল? সহজ হিসাব, আফিম চাষ করতে গেলে বিশাল জমি লাগে, আবহাওয়ার উপর ভরসা করতে হয়। কিন্তু ইয়াবা, আরে ওটা তো ছোটখাটো একটা গোপন ল্যাবেই বানানো যায়। খরচ অনেক কম, কিন্তু লাভ আকাশ ছোঁয়া। আর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো ছোট ছোট ট্যাবলেট, তাই এক জায়গা থেকে আরেক জায়গায় পাচার করাও ভীষণ সহজ। আর এই সহজ ব্যবসার ফলাফলটা যে কতটা ভয়ঙ্কর হয়েছে, সেটা শুধু এই একটা পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে। একটু খেয়াল করে দেখুন, বাংলাদেশে ২০১৫ সালে জব্দ করা হয়েছিল প্রায় ১০ লাখ পিস ইয়াবা। ঠিক তার মাত্র ৩ বছর পর ২০১৮ সালে সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ালো জানেন? ৫ কোটিরও বেশি। আর ২০২১-এ তো সেটা ৬ কোটিও ছাড়িয়ে গেছে। মানে এর বিস্তারটা কি অবিশ্বাস্য গতিতে হয়েছে, শুধু একবার ভাবুন। এই সব সংখ্যা পরিসংখ্যান তো গেল, কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর দিকটা হলো এর ব্যক্তিগত প্রভাব। চলুন এবার দেখি কিভাবে ছোট্ট একটা ট্যাবলেট একটা মানুষের শরীর, মন, মানে তার পুরো জীবনটাকেই তছনছ করে দিতে পারে। আচ্ছা, ইয়াবা এত মারাত্মক অ্যাডিকটিভ কেন? এর কারণটা লুকিয়ে আছে আমাদের ব্রেনের ভেতরে। এটা সোজা কথায় ব্রেনের যে কেমিস্ট্রি, সেটাকে একদম ওলটপালট করে দেয়। আমাদের ব্রেনে ডোপামিন নামে একটা জিনিস আছে, যেটা আমাদের আনন্দের অনুভূতি দেয়। ইয়াবা কি করে? এটা সেই ডোপামিনের প্রবাহকে স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১৫ গুণ বাড়িয়ে দেয়। ফলে ব্রেনের যে রিওয়ার্ড সিস্টেম বা পুরস্কার ব্যবস্থাটা আছে, সেটা কি ইয়াবা পুরোপুরি হাইজ্যাক করে ফেলে। এরপর আর কোনো কিছুতেই স্বাভাবিক আনন্দ পাওয়া যায় না। আর এই আসক্তির চক্রটা, এটা প্রায় সবার ক্ষেত্রেই একইভাবে কাজ করে। একদম প্রেডিক্টেবল একটা ধ্বংসের পথ। প্রথম ধাপটাকে বলা যায় হানিমুন পিরিয়ড, মানে যখন প্রথমবার নেওয়ার পর দারুণ একটা অনুভূতি হয়, অনেক শক্তি পাওয়া যায়। কিন্তু এরপরে শরীরটা এতে অভ্যস্ত হয়ে যায়। শুরু হয় টলারেন্স, তখন একই অনুভূতির জন্য আরও বেশি ড্রাগ লাগে। তারপরের ধাপটা হলো নির্ভরশীলতা, যখন ড্রাগ ছাড়া স্বাভাবিকই থাকা যায় না। আর সব শেষের ধাপটা হলো আসক্তি, মানে জীবনের ওপর থেকে সব নিয়ন্ত্রণ শেষ। জীবনটা তখন শুধুই ড্রাগকে ঘিরেই ঘুরতে থাকে। আর এই ভয়ঙ্কর চক্রটা শুরু হয় কোথা থেকে জানেন? একটা খুব সাধারণ কিন্তু মারাত্মক মিথ্যা কথা দিয়ে। আরে একবার ট্রাই করলে কিচ্ছু হয় না। এটাই সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা, কারণ এই একটা কথাই একটা জীবনকে পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। ইয়াবা কিন্তু শরীরকে শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও একেবারে কুরে কুরে খায়। যেমন ধরুন মেথ মাউথ, এতে দাঁত, মাড়ি সব পচে নষ্ট হয়ে যায়।
তারপর ধরুন অনেকের এমন এক বিভ্রম হয় যে মনে হয় চামড়ার নিচে পোকা হাঁটছে, আর সেই বিভ্রম থেকে নিজের শরীর চুলকে আঁচড়ে ভয়ঙ্কর ক্ষত তৈরি করে ফেলে। এখানেই শেষ না, ব্রেন পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়, হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। আর ব্যবহারকারীকে দেখলে মনে হয় তার বয়স যেন এক ধাক্কায় কয়েক দশক বেড়ে গেছে। শরীরের তো এই অবস্থা হয়, আর মনের? মানসিক আর সামাজিক জীবনটাও পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে যায়। তীব্র ডিপ্রেশন, উদ্বেগ, প্যারানয়া, মানে সবাইকে সন্দেহ করা, এগুলো তো আছেই। এর সাথে সাইকোসিসের মতো ভয়ঙ্কর মানসিক রোগও হতে পারে, যেখানে মানুষ বাস্তব দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যায়, হ্যালুসিনেশন দেখে। ফলে কি হয়? পারিবারিক সম্পর্কগুলো ভেঙে চুরমার হয়ে যায়, আর্থিক সর্বনাশ নেমে আসে, আর শেষ পর্যন্ত জীবনটা অপরাধের অন্ধকার জগতে জড়িয়ে পড়ে। তো এই যে এত ভয়ঙ্কর একটা চিত্র আমরা দেখলাম, এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে মুক্তির পথটা কি? এই যে একটা জাতীয় সংকট, এটা মোকাবেলা করার জন্য কি করা যেতে পারে? আসলে এই সমস্যার সমাধান কোনো একটা পথে সম্ভব না। এর জন্য কয়েকটা দিক থেকে একসাথে কাজ করতে হবে। প্রথমত, সাপ্লাই কন্ট্রোল করতে হবে, মানে বর্ডার সিল করা, যেখানে এগুলো বানানো হয় সেই ল্যাবগুলোতে হানা দেওয়া। দ্বিতীয়ত, চাহিদা কমাতে হবে। এর জন্য স্কুল কলেজ থেকে সচেতনতা বাড়াতে হবে, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চিকিৎসা ও পুনর্বাসন। যারা এর মধ্যে আসক্ত হয়ে পড়েছে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, সামাজিক লজ্জা বা ভয়টা কাটিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। শেষ কথা হলো, এটা শুধু সরকার বা পুলিশের দায়িত্ব না, এটা একটা সামাজিক যুদ্ধ। আমাদের সবাইকে মিলে লড়তে হবে। তাই শেষ প্রশ্নটা হলো, এই প্রজন্মকে এই ভয়ঙ্কর নেশার হাত থেকে বাঁচানোর জন্য আমরা কি ব্যক্তি হিসেবে, পরিবার হিসেবে, সমাজ হিসেবে আসলেই প্রস্তুত? এর উত্তরটা কিন্তু আমাদের সবার সম্মিলিত চেষ্টার মধ্যেই লুকিয়ে আছে।